এখন বসে থাকলে ঘুম পায় বেশি, তাই শুয়েছে আর ঘুম পালিয়েছে। মশকারা পেয়েছেন? ঘুমান তাড়াতাড়ি, ভোরে তুলতে হবে আবার। ধমকাচ্ছ কেন? দয়া করে ঘুমান এখন। প্রহর নিজের বেড থেকে বলে। ভাবি, হ্যাঁ জানেন বাঘ কখন বিড়াল হয়? এটা আবার কেমন প্রশ্ন? বাঘ আবার বিড়াল হয় কিভাবে? বাঘ তো বাঘই। আমি দেখেছি। কোথায় আর কিভাবে হয়েছে? বাঘ বিয়ের আগেও বাঘ থাকে, আবার বিয়ের পরেও বাঘ থাকে, কিন্তু বিয়ের কয়েক মাস পর বউ হয় বাঘিনী আর বাঘ হয় বিড়াল। উদয় তেতে উঠে বলে। এই শয়তান, তুই কোনোভাবে আমাকে মেনে করে বলছিস নাকি এসব? প্রহর পর্দা সরিয়ে নিজের মাথা বের করে। লাইটের ফকফকা আলোয় ঝকঝক করছে প্রহরের হাস্যোজ্জ্বল চেহারা। উদয় মাথা উঁচু করে ওর দিকে তাকিয়ে আছে। প্রহর দাঁত কেলিয়ে হেসে বলে, তুমি বাঘ থেকে বিড়াল হয়েছে নাকি? উদয় কিরমির করে ওঠে। আশেপাশে খুঁজতে শুরু করে প্রহরকে কি দিয়ে মারবে। উঠে তো যেতে পারবে না। হাতের কাছের এসির রিমোটটা পায়, সেটাই হাতে তুলে নেয়। প্রহর পর্দার আড়ালে চলে যায় দ্রুত। এটা তোমার বাড়ি না ব্রো, আর না ওই রিমোটটা তোমার, ওটা ভাঙা যাবে না, রাখো। নাদিয়া উদয়ের হাত থেকে রিমোটটা নিয়ে রেখে দেয়। উদয় কটমট করে বলে, তুই শুধু আমার কাছে আসিস, তারপর দেখিস কি করি তোর। এক্ষুনি আসছি, দাঁড়াও। বলে বেড থেকে নেমে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে। ভাবি, আপনি এখানে এসে ঘুমান, আমি ব্রোয়ের সাথে ঘুমাবো আজ। উদয় নাদিয়াকে শক্ত করে ধরে বলে, আয় তুই, লাথি দিয়ে তোর মাথা ভেঙে দেবো ব্যর্থ। প্রহরের পর্দার আড়ালে চলে গিয়ে বলে, আমি এখনো মাজা ভাঙতে চাই না, বিয়ে করা হয়নি এখনো। তো কর গিয়ে বিয়ে, তো কাটকে রেখেছে নাকি কেউ? বিয়ে করলেই তো হলো না, কোনটা নাগিন আর কোনটা হরিণ সেটাও তো জানতে হবে। যেদিন হরিণ পাবো সেদিন বিয়ে করে নেব, এখন ঘুমাও। ছোট ভাইয়ের কথা শুনে উদয় হেসে ওঠে, সাথে নাদিয়াও। ঘুমান এখন, রাত বাড়ছে কিন্তু। বউ বলছে না মনের দুঃখ রে। নাদিয়ার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে সুর ধরে গান গেয়ে বলে। নাদিয়া উপরের দিকে উঠে উদয়ের মাথা নিজের বুকে জড়িয়ে ধরে। উদয় তবুও জোর করে মুখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায়। নাদিয়া উদয়ের কপালে প্রগাঢ় চুমু খায়। আর একটা কথাও না, চুপচাপ ঘুমান। উদয় নাদিয়ার বুকে মুখ গুজে চুপ হয়ে যায়। নাদিয়া ব্ল্যাঙ্কেট দিয়ে ভালোভাবে দুজনের শরীর ঢেকে নেয়। উদয় মনে মনে বলে, ভাইয়ের কথা কি ঠিক নাকি? আমি সত্যি সত্যি বিরল হয়ে গেলাম, কিন্তু আমি তো নাদিয়াকে ভয় পাই না। হসপিটালের সামনে বিশাল এরিয়া জুড়ে পেশেন্টদের হাঁটাহাঁটি করার জন্য জায়গা রাখা হয়েছে। পেশেন্ট ভেতরে থাকতে থাকতে বোরিং হয়ে গেলে এখানে চলে আসে, বিশেষ করে প্যারালাইজড পেশেন্টরা। তারা এখানে এসে হাঁটাহাঁটি করে ব্যায়াম করে। সময়ের এই ক্ষণে এসে উদয় নিজেও হাঁটছে এখানে। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। শীতের আগমন ঘটেছে আরও আগেই। উদয়ের বাম হাতে স্টিক, ডান পাশে ওর সাথে হেঁটে চলেছে নাদিয়া। এখন উদয় একা একাই হাঁটতে চলতে পারে, কারো সাহায্য ছাড়াই। শুধু স্টিক হলেই চলে। প্রহরকে পাঠিয়েছে ফ্ল্যাট খুঁজতে। হসপিটালে আর থাকবে না, ভালো লাগছে না এখানে। আর যতদিন থাকতে হয় ফ্ল্যাটেই থাকবে। চিকিৎসা নেওয়ার জন্য শুধু হসপিটালে আসবে। উদয় হাঁটতে হাঁটতে থেমে যায়। ওর সাথে নাদিয়াও দাঁড়ায়। কি হলো? দেখো ওই বেবিটা কত কিউট। উদয়ের হাত অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয় নাদিয়া। 2 বছরের একটা বাচ্চা মেয়ে, দেখতে একদম পরীর মতন। বাবার হাত ধরে হাঁটছে। দুজনের পাশে আস্তে আস্তে হেঁটে চলেছে বাচ্চার মা, হয়তো অসুস্থ তিনি। মাশাআল্লাহ, বাবুটা অনেক সুন্দর। তোমার কেমন বেবু চাই? নাদিয়া বাচ্চাটার দিক থেকে চোখ সরিয়ে উদয়ের দিকে তাকায়। এরকম বাবু লাগবে? একটা না, দুটো। আমার কিন্তু দুজন চাই। নাদিয়ার গাল লাল হয়ে ওঠে। এলোমেলো দৃষ্টি ফেলে বলে, হাঁটো তো। হাঁটছি তো তখন থেকে। ছোট বাবু একসাথে হলে ভালো হবে। একটা মেয়ে একটা ছেলে। ছেলে মেয়েকে পাহারা দিতে পারবে। বোনের দিকে কেউ তাকালে তার মুখ ভেঙে দেবে। বলতে বলতে কোথায় বললাম? উল্টে পাল্টাই তো। কপাল আমার, বিয়ে করেছি প্রায় বছর হয়ে আসলো, অথচ এখনো উপোস ভাঙতে পারলাম না। নাদিয়া বুঝতে না পেরে বলে, মানে বোঝনি? না। বাবু হবে কিভাবে? চুমু খাওয়া বাদে তো কিছু করতে পারলাম না এখনো। আফসোসের সুরে বলে কথাগুলো। উদয়ের কথা শুনে নাদিয়ার কান গরম হয়ে ওঠে। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। গাল দুটো লাল টুকটুকে হয়ে যায়। নাদিয়ার অবস্থা দেখে উদয় বলে, কিছু করলাম না,
আর এখন এই অবস্থা করলে কেমন অবস্থা হবে? বলে ভাবুক ভঙ্গিতে আকাশের দিকে তাকায়। আমি তো ভেবেছিলাম তুমি ভদ্র সভ্য ছেলে। তো এখন কি বুঝলে? খুবই অসভ্য আর নির্লজ্জ। তুমি আমাকে চেনো? না জানি কি হয়েছে, এতদিন ধরে একসাথে আছি, অবশ্যই চিনি। উদয় নাদিয়ার কানের কাছে মুখ এগিয়ে নেয়, আস্তে আস্তে বলে, তুমি আমাকে এখনো চেনো নি বউ। আমি এর থেকে 1000 গুণ বেশি নির্লজ্জ। যেদিন নির্লজ্জ হব সেদিন বুঝতে পারবে তোমার হাজব্যান্ড ঠিক কতটা নির্লজ্জ। এখনও তো নিজের আসল রূপ ঢেকে রেখেছে খোলসের আবরণে। যেদিন উন্মুক্ত করব সেদিন বুঝবে উদয় চৌধুরী আসলে কতটা অসভ্য, অভদ্র আর নির্লজ্জ হতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা শেষ হতেই নাদিয়ার মুখের উপর ফু দিয়ে সুন্দর করে হাসে। নাদিয়ার গাল টেনে বলে, আমার মিষ্টি বউ, ইচ্ছেতে করে খেয়ে ফেলে। নাদিয়া আশেপাশে তাকায়, কেউ ওদের দিকে তাকিয়ে আছে কিনা দেখার জন্য। কেউ দেখবে না বউ, সকলে নিজেদের কাজে ব্যস্ত। ছাড়ো বলেই নিজের গাল থেকে উদয়ের হাত সরিয়ে দেয়। বিড়বিড় করে বলে, আল্লাহ, এতটা নির্লজ্জ কেন এই লোক? বিড়বিড় করে বললে উদয় শুনতে পেয়ে যায়। বললাম না এর থেকে বেশি নির্লজ্জ আমি। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই আমার মধ্যে বউ। আর বিয়ের পর এমনিতে ছেলেদের লজ্জা শরম থাকতে নেই, থাকলে ভাবা হবে কিভাবে? নাদিয়া অন্যদিকে তাকিয়ে থাকে। উদয় আবার মুখ এগিয়ে নেয় নাদিয়ার কানের কাছে। সমস্যা নেই, তোমাকে নির্লজ্জ বানিয়ে দেব, তখন তোমারও লজ্জা করবে না। অসভ্য পুরুষ। সে আমি আগে থেকেই। মাঝখানে একটু ভালোই ছিলাম, কিন্তু তুমি এসে আবার আগের চেয়ে বেশি অসভ্য বানিয়ে দিয়েছ। ইউনো, বিয়ের পর বউয়ের ছোঁয়া পেয়ে ছেলেটা একদম নির্লজ্জ অসভ্য হয়েছে। সেই হিসেবে আমি এখনো যথেষ্ট সভ্য আছি। নাদিয়া উদয়কে রেখে এগিয়ে যায় সামনের দিকে। পেছন থেকে উদয় ডাকতে ডাকতে এগিয়ে যায়। আরে মায়েরানি, দাঁড়াও, আমাকে অত দ্রুত হাঁটতে পারে নাকি? ধরো আমাকে। চৌধুরী বাড়ি জুড়ে খুশির আমেজ বিরাজ করছে আজ। 13 মাস পর বাড়ির ছেলে, ছেলের বউ ফিরে আসছে বাড়িতে। আত্মীয় স্বজনও এসেছে। চৌধুরী বাড়ি আজ মানুষজনে পরিপূর্ণ। অনেকেই এয়ারপোর্টে গেছে 3 জনকে নিয়ে আসার জন্য। সময় গড়ায় 2টো কার প্রবেশ করে গেটের ভেতরে। প্রহর কার থেকে নেমে লাফাতে লাফাতে বাড়ির ভেতর প্রবেশ করে। এত বড় দামড়া ছেলেকে এভাবে লাফাতে দেখে ওর দিকে প্রকুচকে তাকায় সকলেই। উম্মেহানি চৌধুরী বলেন, এত বড় ছেলে হয়ে এভাবে লাফাচ্ছিস কেন বাচ্চাদের মতো? একটু পর তোমারও লাফাবে মম। তোমার মতো পাগল না আমরা। পাগল না ছাগল সেটা একটু পরেই দেখা যাবে। পাশ থেকে কথাগুলো বলে উষা। ছোটরা সবাই হৈ হৈ করে ওঠে। সবাই গেটের দিকে তাকায়। বাম হাতে স্টিকার, ডান হাতের মুঠোয় নাদিয়ার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে উদয়। মুখে আগের সেই চিরচেনা হাসি বিদ্যমান। উদয়ের স্বাস্থ্য পরিবর্তন হয়েছে, এখন আর আগের মতো শুকনো নেই। 3 বছর আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। ছেলের এত পরিবর্তন দেখে উম্মেহানি চৌধুরীর চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। তবে ঠোঁটে হাসি বিদ্যমান রয়েছে। নাদিয়ার মুখ দেখা যাচ্ছে না, নিকাবের আড়ালে ঢাকা পড়েছে। আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করে সবাই। সবাই শুধু হাঁ করে তাকিয়ে উদয়কে দেখছে। এতটা পরিবর্তন হবে ভাবেনি হয়তো কেউ। উদয়, নাদিয়া, প্রহর সোফায় বসে। লম্বা জার্নিতে 3 জন ভীষণ ক্লান্ত। যারা যারা এয়ারপোর্টে গিয়েছিল তারাও সোফায় বসে পড়ে। 3 জনকে ঘেরাও করে দাঁড়ায় বাকি সবাই। 13 মাস পর 3 জন বাড়ি ফিরল। সকলের মনে হচ্ছে 13 বছর পর বাড়ি ফিরেছে। গম্ভীর উদয়ের চোখে মুখে আগে সেই চিরচেনা প্রাণ খোলা হাসি। সকলের সাথে হাসি মুখে কথা বলছে। সকলের ভালো মন্দের খোঁজ খবর নেয়। কুশল বিনিময় শেষ হয়। প্রহর তাই ভাবির দিকে তাকিয়ে আবার সকলের দিকে তাকায়, তারপর আবার উদয়ের দিকে তাকায়। চোখে চোখে ইশারা করে কথা বলে 2 ভাই। প্রহর গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তারপর ডান হাত উঁচু করে মুঠো করে ধরে মুখের সামনে মাইক্রোফোনের মতো করে, গাইস, আপনাদের সকলের জন্য একটা ধামাকাদার সারপ্রাইজ আছে। সবাই কপাল ভ্রু কুঁচকে নেয়। কিসের সারপ্রাইজ? তাও আবার ধামাকাদার? উষা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। কি সারপ্রাইজ ভাইয়া? বলছি তো, দাঁড়া একটু। দাঁড়িয়েই তো আছি। আমি যা বলছিলাম, আপনাদের সকলের জন্য জার্মানি থেকে গিফট নিয়ে এসেছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এখন গিফটটা আপনাদের হাতে দিতে পারবো না। গিফট পাওয়ার জন্য আপনাদের দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে। সারপ্রাইজটা বলে দেই, গিফট পরে নিয়ে নেবেন। প্রহরের কথা শুনে ছোট বড় সকলের কপালে ভাঁজ পড়ে কয়েকটা করে। ওর সব কথা সকলের মাথার উপর দিয়ে যাচ্ছে যেন। কি গিফট, কি সারপ্রাইজ বলবি তো?
দাঁড়াও না মম, আমার কথা শেষ করতে তো দেবে। ব্রো চাইছিল গিফটটা নিজের হাতে নিয়ে এসে তোমাদের সকলের হাতে তুলে দিবে, সেজন্যই এখনো দেশে আসতে চায়নি। কিন্তু আমার এত দেরি সহ্য হয়নি, তাই জোর করে ধরে নিয়ে চলে এসেছি। কি বলতে চাইছিস ভালো করে বল, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে। এত অধৈর্য কেন তোমরা? কথা শেষ করতেই দাও না। যা বলছিলাম, তখন বললে না আমি নাচতে নাচতে লাফাতে লাফাতে কেন আসলাম, এখন তোমরাও নাচবে আর লাফাবে। কেন? আবার মাঝখানে কথা বলে। আমরা বাড়ি থেকে জার্মানি গেলাম 3 জন, কিন্তু ব্রো 4 জন হয়ে ফিরতে চাইছিল, কিন্তু আমি বললাম 3 জন এসেছি, 3 জনই ফিরবো। আরেকজন কোথায় পাবে? প্রহর রেগে তাকায় উষার দিকে। উষা শুকনো ঢোক গিলে মুখ বন্ধ করে নেয়, আর কথা বলবে না। কি গিফট? সারপ্রাইজের কথা বলছিস, ক্লিয়ার করে বল না। 2 মিনিটের কথা 10 মিনিটও বলতে পারছিস না? কিভাবে বলবো ড্যাড? আমার কথা শেষ হওয়ার আগেই তো তোমাদের মুখ খুলছো। পাশে সোফায় বসে থাকা প্রহরের ফুফাতো ভাই বলে, ব্রো, কি তোকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসতে চাইছিলি নাকি? তারপর 3 জন থেকে 4 জন হয়ে দেশে ফিরতি? মেয়ে পছন্দ করে রেখেছিস? এই খুশিতে তুই এভাবে নাচতেছিলি, আবার বাজারের মতো লাফাচ্ছিলি। মেয়েটা বাংলাদেশের নাকি জার্মানির? দেখতে কেমন রে? পরপর 3 জনের প্রশ্নে বিরক্ত হয় প্রহর। ওর কথা শেষ করতে না দিয়ে নিজেরাই বকবক করে যাচ্ছে তখন থেকে। উম্মেহানি চৌধুরী মলিন মুখে বলেন, তুই নিজে নিজে মেয়ে পছন্দ করিনি? আমাদের একবার বললিও না? বাংলাদেশে মেয়ের অভাব পড়ছে নাকি যে জার্মানি থেকে বউ নিয়ে আসতে হবে? আর আমার 14 গোষ্ঠীকে ছাড়া আমি বিয়ে করবো নাকি? আর তোদের মগজ কোথায়? মাথার খাপড়িটা খুলে এখানে রাখতো দেখি, ভেতরে কিছু আছে কি নেই। প্রহরের দাঁতে দাঁত চেপে বলা কথা শুনে কেউ আর কিছু বলে না। নাদিয়া মিটিমিটি হাসে। প্রহর বড় ভাইয়ের দিকে তাকায়। তোমার কথা শুনলেই ভালো হতো ব্রো। 5 মাস পর সারপ্রাইজ প্লাস গিফটটা নিয়ে এসে এদের মুখের উপরে ছুঁড়ে মারলেই ভালো হতো। উদয় সজোরে ভাইয়ের মাথায় চাটি মেরে বলে, শয়তান ছুঁড়ে ফেলে মারতে চাইছিস নাকি? আর একবার এরকম কিছু বললে তোকে আমি খুন করে ফেলবো, বলে রাখলাম। প্রহর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, সরি ব্রো, মাথা গরম হয়ে গিয়েছে এদের উল্টাপাল্টা কথা শুনে শুনে, তাই ভুলভাল বলে ফেলেছি। ছুঁড়ে তো এদের ফেলা উচিত। কথার মাঝখানে বারবার কথা বলে, মাথা গরম করে দেয়। বলবি তো নাকি? প্রহর জোরে শ্বাস টেনে নেয়, ঠোঁটে হাসি ফুটিয়ে জোরে জোরে সুর ধরে বলে, আমি চাচ্চু হব। প্রহরের কথা শুনে কিছু সময় সবাই চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল। উমর চৌধুরী বলেন, কি বললি? শুনতে পাওনি? আবার বল। চাচ্চু হব আমি, দাদা হবে তুমি, আর বাবা হবে আমার ব্রো। আবার যেন নীরবতা নেমে আসে। সকলের দৃষ্টি স্থির নাদিয়া, উদয় আর প্রহরের দিকে। ফ্ল্যাশব্যাক। দুপুরের খাবার খেতে বসেছে 3 জন। নাদিয়া, উদয় আর প্রহরের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজের প্লেটেও নেয়। অর্ধেক খাবার খাওয়ার পর নাদিয়ার পেট মুছতে গা গুলিয়ে আসে। দ্রুত চেয়ার ছেড়ে উঠে বেসিনের কাছে যাওয়ার আগেই বমি করে ফ্লোর ভাসিয়ে দেয়। নাদিয়াকে এভাবে চেয়ার থেকে উঠতে আবার বমি করতে দেখে 2 ভাই খাওয়া বন্ধ করে দ্রুত চেয়ার ছেড়ে নাদিয়ার কাছে আসে। যা খেয়েছে তার ডাবল বেরিয়ে গেছে পেট থেকে। বমি করতে করতে নিচে বসে পড়েছে নাদিয়া। উদয় নাদিয়াকে ধরে উতলা হয়ে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। নাদিয়া কথা বলতে পারে না, বমি করেই যাচ্ছে। পেটের নাড়ি ভুড়ি উল্টে বেরিয়ে আসতে চাইছে যেন। প্রহর টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে নাদিয়ার পাশে এসে দাঁড়ায়। পেটের সব কিছু বেরিয়ে যাওয়ার পর নাদিয়ার বমি বন্ধ হয়। প্রহর পানির গ্লাস এগিয়ে দেয়। নাদিয়া কুলি করে কয়েক ঢোক পানি খায়। শরীরের সব শক্তি যেন বমির সাথে বেরিয়ে গেছে। একটু সময়ের মধ্যেই শরীর নেতিয়ে পড়েছে, মাথা ঘুরছে, চোখও ঝাপসা হয়ে আসছে। নাদিয়া, কি হচ্ছে তোমার? জানি না, মাথা ঘুরছে, গা গোলাচ্ছে। অনেক খারাপ লাগছে? একটু। উদয় প্রহরের দিকে তাকায়। ওকে ধরে রুমে নিয়েছে। প্রহর কিছু বলার আগেই নাদিয়া বলে, ঠিক আছে আমি, তোমরা 2 জন খাবার শেষ করো, আমি ফ্লোর পরিষ্কার করে দিচ্ছি। তোমার করতে হবে না, আমি করে দেবো পরিষ্কার। তুমি রুমে কি একটু বিশ্রাম নাও। প্রহর, ধর ওকে। প্রহর ধরার আগেই নাদিয়া নিজেই উঠে দাঁড়ায়। মাথা ভন ভন করে ঘুরছে। পাশে চেয়ার আঁকড়ে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। একটু পর আবার চোখ খুলে তাকায়। 2 ভাই ওর মুখের দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখে মুখে চিন্তার ছাপ। উদয় এখনো ফ্লোরে বসে আছে, 2 পায়ে ভর করে। প্রহর পাশে দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া চেয়ার ছেড়ে বালতি আর বেলচা নিয়ে আসার জন্য পা বাড়ায়। প্রহর বাধা দিয়ে বলে, ওদিকে কোথায় যাচ্ছেন? ফ্লোর পরিষ্কার করতে হবে তো। আমি করে দেব, আপনি বসুন চেয়ারে। বলে নাদিয়ার হাত ধরে টেনে চেয়ারে বসায়। উদয় নিজেও নিচ থেকে উঠে চেয়ারে বসে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কি হলো ওর? ফুড পয়জনিং?
নাকি গ্যাসের সমস্যা? এইভাবে হঠাৎ বমি করলো কেন? প্রহর ভাবির মুখের দিকে তাকিয়ে থাকে। কয়েকদিন ধরেই খেয়াল করছে নাদিয়ার চোখ মুখের পরিবর্তন। জিজ্ঞেসও করেছিল কি হয়েছে, উত্তরে নাদিয়া বলেছিল কিছু হয়নি। প্রহর ভেবেছিল ফ্ল্যাটের সব কাজ একা একা করে, তাই হয়তো এমন দেখা যায়। কিন্তু এখন যেভাবে বমি করলো তাতে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। প্রহর নাদিয়াকে উঠতে না দিয়ে নিজেই ওর বমি পরিষ্কার করে। উদয় তাকিয়ে তাকিয়ে ছোট ভাইকে দেখে যায়। কয়েক মিনিটেই ফ্লোর চকচকা ঝকঝকা করে দেয়। প্রহর জোর করে নাদিয়াকে রুমে পাঠিয়ে দেয় একটু বিশ্রাম নেওয়ার জন্য। খাবার না হয় একটু পরেই খাবে আবার। নাদিয়া চলে যেতেই তাকায় ভাইয়ের মুখের দিকে। চিন্তিত নয়নে তাকিয়ে আছে নাদিয়া যাওয়ার পানে। ওর ভাইয়ের রাতের ঘুম হারাম হলো আজকে। হাত ধুয়ে এসে চেয়ার টেনে বসে উদয়ের মুখোমুখি হয়ে ইতস্তত করে বলে, ব্রো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, মাইন্ড করবে না তো? তোর কোনো কথাই কোনোদিন মাইন্ড করেছে? বল, কি বলবি? প্রহর জিজ্ঞেস করতে যেও জড়তায় আটকে যায়। কিভাবে জিজ্ঞেস করবে? টেবিলের উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে কিছু টাইপ করে ভাইয়ের মুখের সামনে ধরে ফোন। উদয় মনোযোগ দিয়ে পড়ে লেখাগুলো, তারপর তাকায় ভাইয়ের মুখের দিকে। প্রহর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। উদয় মাথা দুলিয়ে হ্যাঁ বলে। প্রহর চুপচাপ কিছু সময় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে ওঠে। তারপর বসা থেকে উঠে দাঁড়ায়। নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে ভাইকে বলে, ভাবিকে বলো তৈরি হতে, হসপিটালে নিয়ে যাব। উদয় নিজেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পাশ থেকে স্টিকটা নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। এখন সমান জায়গায় স্টিক ছাড়াই হাঁটতে পারে বেশ কয়েক কদম করে। রুমে এসে দেখে নাদিয়া শুয়ে আছে। এগিয়ে গিয়ে বসে নাদিয়ার শিওরে। উদয়ের আগমন টের পেয়ে চোখ খুলে ওর দিকে ফিরে তাকায় নাদিয়া। একটু সময়ের মধ্যেই চোখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে মেয়েটার। হাত বাড়িয়ে নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর গালে হাত রেখে বলে, এখনো মাথা ঘুরছে? কমেছে অনেক। হাঁটতে পারবে? কিছু লাগবে তোমার? বলেই উঠে বসে নাদিয়া। বেড থেকে নামার জন্য উদ্যত হতেই উদয় ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে। প্রহর তোমাকে হসপিটালে নিয়ে যাবে, ডক্টর দেখে আসো। এখন হসপিটালে কেন যেতে হবে? বেশি কিছু তো হয়নি, আর একটু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার না হোক, ডক্টর দেখাতেই হবে। কয়েকদিন ধরে তোমার চোখ মুখের পরিবর্তন হয়েছে অনেক। জিজ্ঞেস করলে তো বলো না, শুধু এক কথা, কিছু হয়নি। সত্যি তো কিছু হয়নি? সত্যি কিছু হয়নি? উদয়ের শান্ত স্বরে বলা শেষ বাক্যগুলো শুনে নাদিয়া মিনমিন করে বলে, কয়দিন ধরে খুব একটা ভালো লাগছে না, একটু একটু মাথা ঘোরায়, খেতে ইচ্ছে করে না, খেতে বসলেই পেট মোচড়ে ওঠে। আমি যে এতবার করে জিজ্ঞেস করলাম, বলনি কেন? তুমি টেনশন করবে সেজন্য। এখন কি আমার টেনশন হচ্ছে না? তোমাকে ওভাবে বমি করতে দেখে আমার জানের পানে শুকিয়ে গিয়েছিল। কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো? এরপর থেকে কিছু হলে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, এখন যাও, দ্রুত তৈরি হয়ে নাও। প্রহর তৈরি হয়ে গেছে বোধহয়। তুমিও যাবে? না, যাও তৈরি হয়ে নাও। নাদিয়া বেড থেকে নামতে গিয়েও নামে না। দুই হাতে জড়িয়ে ধরে উদয়কে। বুকে মাথা ঠেকিয়ে মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়। একা একা থাকবে তুমি? চলো আমাদের সাথে। উদয় নিজেও এক হাতে জড়িয়ে ধরে নাদিয়াকে। কপালে গভীর চুমু খেয়ে বলে, সমস্যা নেই, তোমরা ঘুরে আসো, আমি একা থাকতে পারবো। অল্প সময়ের তো ব্যাপার। যাও, রেডি হয়ে নাও, প্রহর চলে আসবে। তোমায় একা একা ভালো লাগবে, কিছু প্রয়োজন হলে আগামীকাল না হয় তোমাদের সাথেই যাব। বেশি সময় তো লাগবে না, মাত্র 1.5-2 ঘন্টা, কিছু লাগবে না আমার। উদয়ের জোড়াজড়িতে নাদিয়া তৈরি হতে যায়। উদয় তলিয়ে ভাবে নাদিয়ার হঠাৎ অসুস্থ হওয়ার কারণ। ফুড পয়জনিং হলে ওদের দুজনেরও হতো, কারণ তিনজন একই খাবার খায়। আর গ্যাসের সমস্যা হলেও পেট ব্যথা করতো, বুকে জ্বালা করতো। সেরকম কিছু তো হয়নি। পেট মোচড়াচ্ছে, গা গুলাচ্ছে, মাথা ঘুরছে, এগুলো কিসের লক্ষণ? গভীরভাবে ভাবতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। প্রহর এই জন্যই কি জিজ্ঞেস করছিল? বউয়ের টেনশনে তো ভুলেই গিয়েছিল এই কথা। এরকম কিছু মাথাতেই আসেনি টেনশনে। আপনা আপনি ওষ্ঠদ্বয় প্রসারিত হয়, চোখে মুখে খুশির ঝিলিক বয়ে যায়। ওর ভাবনা যদি সত্যি হয় তাহলে আজ ওর সবচেয়ে আনন্দের দিন হবে। হসপিটালে এসে পৌঁছায় নাদিয়া আর প্রহর। ফ্ল্যাট হসপিটাল থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের পথ। নাদিয়াকে কিছু বলতে না দিয়ে প্রহর নিজেই বলে সব। টেস্ট করানোর পর নাদিয়াকে ভেতরে নিয়ে যায়। প্রহর বাইরে অপেক্ষা করতে থাকে। এর মধ্যে আবার উদয়ের কল আসে। রিসিভ করে কথা বলতে শুরু করে ভাইয়ের সাথে।
প্রহর অবসর সময়ে বসে বসে নাদিয়াকে ইংরেজিতে কথা বলা শেখায়। কখনো যদি কোনো সমস্যায় পড়ে আর ওরা দুই ভাই যদি কাছে না থাকে তাহলে যেন নিজেই সমস্যার সমাধান করতে পারে, তাই বেশি না হোক টুকটাক কথা বলতে পারলেই অনেক। এই কয়েক মাসে নাদিয়াও অনেক ইংরেজি শব্দ আয়ত্ত করে নিয়েছে। ইংরেজিতে সাধারণ কথোপকথনে কোনো সমস্যা হয় না এখন। ইংরেজিতে কথা বলতেও পারে, বুঝতেও পারে। সময় গড়ায়, টেস্টের রিপোর্ট বের হয়। প্রহর আর নাদিয়াকে ডক্টরের চেম্বারে ডাকা হয়। ডক্টর প্রথমে ওদের দুজনের মধ্যে কী সম্পর্ক সেটা জিজ্ঞেস করে। প্রহর জানায় নাদিয়া ওর বড় ভাইয়ের ওয়াইফ। ভাইয়া অসুস্থ, তাই ও নিয়ে এসেছে। ডক্টর রিপোর্ট এগিয়ে দেয় প্রহরের হাতে। রিপোর্ট দেখে প্রহরের চোখ দুটো আরও চকচক করে ওঠে। দেখে বোঝাই যাচ্ছে অনেক খুশি হয়েছে, যেন প্রত্যাশিত কিছু পেয়ে গেছে। সবশেষে নাদিয়াকে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়। নাদিয়া লজ্জায় আর মুখ উঁচু করছে না, কোনো কথাও বলছে না। উদয়ের টেনশন কবে সুস্থ হবে, কবে দেশে ফিরে যাবে, এইসব কিছুর মাঝে এমনভাবে তলিয়ে গিয়েছিল যে ওর খেয়ালই নেই পরপর 2 মাস পিরিয়ড মিস গেছে। দুই ভাই ঠিকই বুঝতে পেরে গেছে, শুধু ও নিজেই বুঝতে পারেনি। নিজের বোকামির কথা মনে করে আরও বেশি লজ্জায় নুয়ে যায়। প্রহর একটা বেকারি শপ থেকে মিষ্টি কিনে নেয়। তারপরে হেঁটে হেঁটে আগায় ফ্ল্যাটের দিকে। এই অল্প পথের জন্য আর কার ভাড়া করবে কি? বেকারি শপের কাছে আস্তে আস্তে অর্ধেকের বেশি পথ চলে এসেছে। উদয় ফ্ল্যাটের ভেতরে পায়চারি করছে। টেনশন হচ্ছে ভীষণ। রেজাল্ট কি আসলো, পজিটিভ নাকি নেগেটিভ, নাকি অন্য কিছু হয়েছে নাদিয়ার? কখন থেকে প্রহরের ফোনে কল করছে, কিন্তু শয়তান ছেলেটা কল রিসিভ করছে না। ইচ্ছে তো করছে গিয়ে ওর মাথা ফাটিয়ে দিয়ে আসতে। সাথে গেলেই ভালো ছিল, শুধু শুধু গেল না। এখন টেনশনে পাগল হচ্ছে এখানে। নাদিয়াও ফোনটা নিয়ে যায়নি। হেঁটে এগিয়ে গিয়ে সোফায় বসে। আবার কল করে প্রহরের নাম্বারে, কিন্তু বদ ছেলে রিসিভ করে না এবারেও। আজকে শুধু আয়, তোর খবর আছে। 2 মিনিট যেতেই ডোর খোলার শব্দ হয়। ডোরের দিকে তাকিয়ে দেখে চলে এসেছে দুজন। প্রহরের এক হাতে রিপোর্ট, অন্য হাতে একটা প্যাকেট, ঠোঁটে হাসি বিদ্যমান। উদয় বসা থেকে উঠে দাঁড়ায়। প্রহর 2 হাত প্রসারিত করে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। নাদিয়া ডোর লক করে সোজা রুমে চলে যায়। কনগ্রাচুলেশনস ব্রো। উদয় হয়তো আন্দাজ করতে পারলো পুরো ঘটনা, তবুও বলে, কিসের জন্য? নাদের কি হয়েছে? কখন থেকে কল করছে, রিসিভ করছিস না কেন? প্রহর উদয়কে ছেড়ে দেয়। হাতে থাকা রিপোর্ট এগিয়ে দেয় ভাইয়ের দিকে। রিপোর্ট খুলে দেখতেই উদয়ের চোখে মুখেও হাসি ফুটে ওঠে। স্পষ্ট লেখা রয়েছে রেজাল্ট পজিটিভ। প্রহর প্যাকেটের ভেতর থেকে এক টুকরো মিষ্টি বের করে উদয়ের মুখে পুরে দেয়। তারপর আবার জড়িয়ে ধরে বলে, ব্রো, কি যে আনন্দ হচ্ছে আমার, কিভাবে বোঝাবো তোমাকে। খুশিতে নাচ করতে ইচ্ছে করছে আমার, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। ওহো, বাড়িতেও তো জানাতে হবে। তারাও আগে বাড়িতে কল করে সবাইকে খুশির খবরটা দিয়ে নেই। বলেই উদয়কে ছেড়ে পকেট থেকে ফোন বের করে। উদয় থাবা দিয়ে ফোন নিজের হাতে নিয়ে নেয়। বাড়িতে বলবি না। কেন? যতদিন বাড়িতে না যাচ্ছে ততদিন কাউকে বলবি না। বাড়ি ফেরার আগে অবধি শুধু আমরা 3 জনে জানবো। বাড়ি ফিরে সবাইকে একদম চমকে দেব। উদয়ের এই প্ল্যান প্রহরের পছন্দ হয়। সবাই যখন জানতে পারবে তখন সকলের রিয়াকশন কেমন হবে তা সামনে থেকে দেখতে পারবে। উদয় নিজেও ভাইয়ের মুখে মিষ্টি পুরে দেয়। আরেকটা মিষ্টি হাতে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। বউটা লজ্জায় পালিয়ে গেছে মুখ লুকিয়ে। উদয় রুমে এসে দেখে নাদিয়া বোরকা হিজাব খুলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসছে ওয়াশরুম থেকে। উদয়কে দেখতেই লজ্জায় চোখ নামিয়ে নেয় নাদিয়া। উদয় এগিয়ে গিয়ে দাঁড়ায় নাদিয়ার সামনে। হাত দিয়ে নাদিয়ার লজ্জারাঙা মুখটা উঁচু করে ধরে। ডান হাতের মিষ্টি এগিয়ে ধরে নাদিয়ার মুখের সামনে। নাদিয়া মিষ্টি মুখে নিয়ে উদয়কেও খাইয়ে দেয়। উদয় শক্ত করে জড়িয়ে ধরে নাদিয়াকে। ওর আনন্দ কিভাবে প্রকাশ করবে বুঝতে পারছে না, তাই জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া প্রেগনেন্ট জানার পর থেকে ফ্ল্যাটের সব কাজ প্রহর নিজের করে, শুধু রান্নাটা নাদিয়া করে। প্রহর রান্না করতে পারে না, তাই নাদিয়া প্রহরকে কোনো কাজ করতে না দিলে প্রহর উল্টো নাদিয়াকে ধমকে কাজের কাজ থেকে 10 হাত দূরে সরিয়ে দেয়। রান্না করা আর নিজের খেয়াল রাখা ছাড়া কোনো কাজ নেই নাদিয়ার। উদয়ের কাজও করতে হয় না খুব একটা। উদয় এখন নিজের কাজ নিজেই করতে পারে। মেড রাখতে চেয়েছিল প্রথম থেকেই, তবে নাদিয়া রাখতে দেয়নি। এই ছোট্ট ফ্ল্যাটের জন্য আর কি মেড রাখবে? রান্নাটা তো নাদিয়া নিজেই করে। আর ফ্ল্যাট পরিষ্কার করা সেটাও জুলুমের কাজ না। 10 মিনিট লাগে না ফ্ল্যাট পরিষ্কার করতে, তাই আর রাখা হয়নি। আর এখন কি রাখবে? আর হয়তো 2-3 মাস থাকবে, তাই রান্নার দায়িত্ব নাদিয়ার, বাকি কাজ প্রহরের। এমনিতে রান্না বাদে ঘরের বাকি সব কাজ প্রহর করতে পারে, তাই ওর সমস্যাও হয় না। রাতের খাবার খেয়ে রুমে ফিরে আসে উদয় আর নাদিয়া। নাদিয়ার প্রেগনেন্সির 4 মাস চলছে।
খাওয়া দাওয়ার প্রতি ভীষণ অনীহা, খেতেই চায় না। কিন্তু উদয়ের জোড়াজুড়িতে না খেয়ে থাকতে পারে না, ইচ্ছে না করলেও জোর করেই খেতে হয়। 13 মাস আগে রেখে যাওয়া রুমটা এখনো আগের মতোই রয়েছে, একটুও পরিবর্তন হয়নি। তবে ওদের দুজনের মধ্যে পরিবর্তন এসেছে বিশাল। হাঁটতে চলতে না পারা উদয় এখন একাই হাঁটতে চলতে পারে, নিজের সব কাজ নিজেই করে। উঁচু নিচু জায়গায় হাঁটতে চলতে স্টিক প্রয়োজন হয়, একটু বেশি হাঁটলেও স্টিক প্রয়োজন হয়। তবে আশা করা যায় কয়েক মাসের মধ্যে স্টিক ছাড়াই সব কিছু করতে পারবে। নাদিয়ার পেট কিছুটা উঁচু হয়েছে, শরীরেরও পরিবর্তন ঘটেছে অনেক। নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। শোয়ার জন্য উদয় বেড ঠিক করে নেয়। একটু পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নাদিয়া। বেডের দিকে তাকাতেই দেখে উদয় বেড ঠিক করে ওর অপেক্ষায় বসে আছে। যে কাজগুলো আগে নাদিয়া করতো উদয়ের জন্য, সেই সব কাজ এখন উদয় করে নাদিয়ার জন্য। শোয়ার জন্য বেড ঠিক করা, সকালে ঘুম থেকে ওঠার পর বেড গুছিয়ে রাখা। ঘুমের মধ্যে মাঝে মাঝে নাদিয়ার পায়ের রগে টান লাগে, সেজন্য শোয়ার আগে রোজ নাদিয়ার পা ম্যাসেজ করে দেয়। মাঝে মধ্যে চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয়, তেল দিয়ে দেয়। নাদিয়ার খাওয়া দাওয়ার প্রতি পুরো নজর রাখে, প্রায় সময় খাইয়ে দেয়। নাদিয়াও এখনও প্রায় সময় উদয়কে খাইয়ে দেয়। উদয়ের ডান পাটা এখনও ম্যাসেজ করতে হয় দিনে 2 বার। নাদিয়া চুলগুলো ব্রাশ করে বিনুনি করে নেয়, তারপর এগিয়ে আসে বেডের কাছে। পা সোজা করে উঠে বসো। আজকে করতে হবে না? কোনো না, শুনবো না, সোজা উঠে বসো। নাদিয়া জানে এই জেদি লোক নিজের কথা থেকে নড়চড় হবে না, যা বলবে তা করবেই। তাই বেডে উঠে বসে 2 পা সোজা করে। উদয় নাদিয়ার প্লাজো উপরের দিকে তুলে নিয়ে ম্যাসাজ করতে শুরু করে। নাদিয়া তাকিয়ে থাকে উদয়ের মুখের দিকে, আর উদয় তাকিয়ে থাকে নাদিয়ার ধবধবে ফর্সা পায়ের দিকে। উদয় যখন ম্যাসাজ করে দেয় তখন নাদিয়ার পা দুটো লাল হয়ে যায়, যেন টোকা দিতেই রক্ত বেরিয়ে আসবে চামড়া ফেটে। 3 মাস ধরে প্রায় রাতে নাদিয়ার পায়ের রগে টান লাগে। বিষয়টা ডক্টরকে জানালে সে জানায় প্রেগন্যান্সির সময় প্রায় মেয়ের এমন হয়। ম্যাসাজ করলে নিয়ন্ত্রণে থাকবে, সেই সাথে পুষ্টিকর খাবার খেতে হবে। তারপর থেকেই রোজ রাতে উদয় নাদিয়ার পা ম্যাসাজ করে দেয়। নাদিয়ার পা ম্যাসাজ হয়ে গেলে নাদিয়া উদয়ের পা ম্যাসাজ করে দেয়। দুজনের এই পাল্টাপাল্টি ম্যাসাজে দুজনেই হাসে। দুজনের কি ভাগ্য, একে অপরের পা ম্যাসাজ করে দেয়। লাইট অফ করে শুয়ে পড়ে দুজনেই। নাদিয়ার বুকে মুখ গুজে দেয় উদয়, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। নাদিয়া উদয়ের মাথায় হাত বুলাতে বুলাতে নিজেও চোখ বন্ধ করে নেয়। নাদিয়ার প্রেগন্যান্সির কথা জানার পর বাড়ির সবাই কিছু সময় চুপচাপ থেকে একটু পরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কেউ স্বপ্নেও ভাবেনি এমন সংবাদ পাবে। একসাথে দুটো খুশির সংবাদে আনন্দে 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে উম্মেহানি চৌধুরীর। চৌধুরী বাড়ির পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান আসতে চলেছে। তার ছেলে বাবা হবে, তার নাতি নাতনি আসতে চলেছে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? যে আশা তারা ছেড়িয়ে দিয়েছিল সেই আশা আজ পূরণ হয়েছে। ওমর চৌধুরী ছেলের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে। ছেলেকে হাসতে দেখেই তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তার প্রথম সন্তান, তার প্রথম ছেলেকে কত আদর যত্নে বড় করেছিলেন। ছেলের সব কিছুতেই সবসময় প্রশ্রয় দিয়েছেন। ছেলে যা বলেছে তাই করেছে। ছেলে যেই মেয়েকে পছন্দ করলো তার সাথেই বিয়ে ঠিক করলো, কিন্তু মেয়েটা ছেলেটার জীবন প্রায় ধ্বংস করে দিয়ে চলে গেল। তারপর থেকে তার আদরের ছেলেটা আর হাসেনি, বাড়ির কারোর সাথে কথা বলতো না, নিজের কাছে কাউকে ঘেঁষতে দিত না। কেউ ওর কাছে গেলেই চিৎকার করে উঠত, অল্পতেই রেগে যেত। কেমন বদ মেজাজে একরোখা জেদি খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিল। সবসময় একা একা থাকতো। প্রয়োজন ছাড়া ছোট ভাইটাকেও নিজের কাছে যেতে দিতে চাইতো না। বিয়ের কথা বললেই রাগারাগি করে খাওয়া দাওয়া বন্ধ করে দিত। একটা সময় পর মায়ের কথা রাখতে মায়ের জেদের কাছে হার মেনে নাদিয়াকে নিজের জীবনে নিয়ে আসলো। তারপর থেকে আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হলো। পরিবর্তন হতে হতে আজ এই অবধি আজ সে নাদিয়ার কাছে ভীষণ কৃতজ্ঞ। মেয়েটাকে তার প্রথম একটুও ভালো লাগেনি, কিন্তু আস্তে আস্তে মন পরিবর্তন হয়েছে। নাদিয়াকে ভালো লাগতে শুরু করে। একটা সময় পর ভালোবাসতে শুরু করেন। আর সে নাদিয়াকে নিজের 2 ছেলের মতোই ভালোবাসেন, নিজের মেয়ে মনে করেন। নাদিয়া উদয়ের জীবনে না আসলে উদয়ের এই পরিবর্তন বোধহয় কোনোদিন হতো না। হয়তো উদয় সুস্থ হয়ে উঠত, তবে এইরকম একটা লাইফ কি পেত? ছেলের মুখের এই হাসি কি আবার দেখতে পেতেন? ছেলেটা কি সকলের সাথে এভাবে কথা বলতো? হয়তো এরকম কিছুই হতো না। বাড়িতে মিষ্টি ছিল, সেই মিষ্টি এনে সকলকে মিষ্টিমুখ করায় উষা।
উম্মেহানি চৌধুরী নাদিয়ার পাশে এসে বসেন। মেয়েটাকে মন ভরে আদর করেন, জড়িয়ে ধরেন বুকের মাঝে। মাহারা মেয়েটা কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি। শাশুড়ি মায়ের ভালোবাসা পেতেই চোখ দুটো ছলছল করে ওঠে বরাবরের মতো। বাবার ভালোবাসাও পায়নি কোনোদিন, কিন্তু এখন ওর শ্বশুর বাবা ওকে মা বলে ডাকেন, অনেক ভালোবাসেন। ভাইয়ের ভালোবাসা তো দূরে থাক, ছোট ভাইয়ের হাতে প্রায় সময় মার খেতে হয়েছে। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে প্রহরের কাছে অনেক ভালোবাসা পেয়েছে নাদিয়া। মাঝে মধ্যে নাদিয়া ভুলেই যায় প্রহর ওর রক্তের কেউ না, ওর আপন ভাই না, ওর দেবর হয়। এই বাড়িতে উদয়ের পর নাদিয়াকে কেউ যদি সবচেয়ে বেশি ভালোবেসে থাকে সে হলো প্রহর। নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। কি করেনি নাদিয়ার জন্য। নাদিয়ার সৎ বোন নাদিয়াকে ভালো না বাসলেও কখনো খারাপ ব্যবহার করতো না। এই বাড়িতে আসার পর উষার কাছে ভালোবাসা না পেলেও উষার কাছে পেয়েছে অনেক। ফ্রেশ হওয়ার জন্য উদয় নাদিয়া আর প্রহরকে রুমে যেতে বলেন উম্মেহানি চৌধুরী। অনেকটা রাস্তা জার্নি করে এসেছে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। সোফা থেকে উঠে দাঁড়ায় তিনজন। প্রহর দুটো সুটকেস হাতে নিয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে, স্টিক হাতে আগায় উদয়, ওর সাথে সাথে আগায় নাদিয়া। বাকি একটা সুটকেস নিজের হাতে তুলে নেয় উষার হাজব্যান্ড সাদ্দাম হোসেন। দ্রুত পায়ে এগিয়ে যায় উদয়ের কাছে, চাপা স্বরে বলে, আস্তে হাঁট। হাঁটার গতি কমায় উদয়। নাদিয়া এগিয়ে যায় ওদের পেছনে ফেলে। উদয় ঘাড় ঘুরিয়ে সাদ্দামের দিকে তাকায়। ভাই তুই তো একবারে ছক্কা মেরে দিলি। ছক্কা না রে ভাই, সেঞ্চুরি। সেঞ্চুরি? ইয়া ব্রো। কিভাবে? তোর মোটা মাথায় ঢুকবে না। সাদ্দাম চোখ ছোট ছোট করে বলে, আমার মাথা মোটা তোকে কে বললো? আমি আগে থেকে জানি। কসু জানো তুমি? সরু চোখে তাকায় উদয়। যাই হোক ভাই, কনগ্রেচুলেশন। ধন্যবাদ। আমি যে কবে বাপ ওরে ভাই, আল্লাহ কবে আমার দিকে মুখ তুলে তাকাবে। বিয়ের প্রায় 4 বছর পেরিয়ে গেল। আমার বিয়ের এত পরে বিয়ে করে তুই বাপ হয়ে গেলি, আর আমরা এখনো 2 থেকে 3 হতে পারলাম না। ধৈর্য ধর ভাই, সময় হলে ঠিকই হবে ইনশাআল্লাহ। দোয়া করিস ভাই বেশি বেশি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত দিয়ে দেন। সব সময় করে। কথা বলতে বলতে নিজের রুমের সামনে চলে আসে উদয়। সাদ্দাম সুটকেসটা রুমের ভেতরে দিয়ে বাহির থেকেই চলে যায়, রুমে আর প্রবেশ করে না। সাদ্দাম উদয়ের স্কুল কলেজ লাইফের ফ্রেন্ড। ক্লাস 6 থেকে HSC পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছে। উদয়ের মাঝে মধ্যে এই বাড়িতে আসতে লাগে, উদয়ের সাথে মাঝে মধ্যে এই বাড়িতে আসতো আগে। তখন থেকেই উষাকে পছন্দ করত। আস্তে আস্তে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে প্রণয় থাকলেও বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। মাঝখানে আরও 1 মাস পেরিয়ে যায়। নাদিয়ার এখন পাগল পাগল অবস্থা। জার্মানি থাকতে 2 ভাই জ্বালিয়ে মেরেছে, আর বাংলাদেশে ফিরে আসার পর থেকে পুরো ফ্যামিলি। জার্মানি থাকাকালীন উদয়ের কিসের চিকিৎসা কিসের কি। 2 ভাই নাদিয়াকে গান্ডে পিণ্ডে গেলাতে পারলেই যেন বেঁচেছে। সারাদিন ভাবি এটা খান, ভাবি ওটা খান, ফলমূল কেটে নাদিয়ার পেছনে ঘুরে ঘুরে খাইয়ে ছেড়েছে বাচ্চাদের মতো। আর উদয় তো আছেই। লাস্ট 2 মাসে 2 ভাইয়ের উপর ভীষণ বিরক্ত হয়েছে নাদিয়া। হাজারবার নিষেধ করার পরেও দুজনের একজনও শোনেনি নাদিয়া নিষেধ বাণী। মাঝে মধ্যে তো রেগে গিয়ে 2 ভাইয়ের উপর রাগও ছেড়েছে, তবুও দুজনের কোনো ভাবান্তর হয়নি। যেই লাও সেই কধু। জার্মানি থাকাকালীন ওর উপর খাওয়া নামক যে টর্চার চালাতো 2 ভাই মিলে, এখন দেশে ফিরে আসার পর থেকে আগের চেয়ে কয়েক গুণ বেশি টর্চার করা হয়। বাড়ির অর্ধেক মানুষ এখন খাবার নিয়ে ওর পেছনেই পড়ে থাকে। উমর চৌধুরী আর উমাইর চৌধুরীর করা আদেশ, নাদিয়ার যেন চুল পরিমাণ অযত্ন না হয়। সেই সাথে তো আরও পাগল 2 ভাই আগে থেকেই আছে। বেচারি না পারে কইতে, না পারে সইতে, খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো বমি হয় না। ডক্টরের সাথে পরামর্শ করে বমি কমানোর জন্য মেডিসিন এনে দেওয়া হয়েছে। খাওয়ার রুচি না হলেও বলে বলে আদর যত্নে খাইয়ে দেয় উম্মেহানি চৌধুরী আর আয়শা চৌধুরী। এই দুজনের জন্য নাদিয়ার এখন নিজের হাতে খেতে হয় না বললেই চলে। অনাদরে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা নাদিয়া এত আদর যত্ন ভালোবাসা পেয়ে মুখ ফুটে আর কিছু বলতে পারে না। বুঝতে শেখার পর থেকে চেয়ে এসেছে ওকে কেউ ভালোবাসুক, কেউ একটু আদর যত্ন করুক, ওর ভালো মন্দ জিজ্ঞেস করুক। নাদিয়া যা চেয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি পেয়েছে। আর কোনো অপূর্ণতা নেই ওর জীবনে, নেই অপূর্ণ চাওয়া। বাবা মায়ের ভালোবাসা পেয়েছে, ভাইয়ের ভালোবাসা পেয়েছে, বোনের ভালোবাসা পেয়েছে, আর সবচেয়ে বেশি যার ভালোবাসা পেয়েছে সে হলো ওর হাজব্যান্ড। যে মানুষটা ওকে পাগলের মতো ভালোবাসে, সব সময় ওর জন্য উতলা হয়ে থাকে। উদয় অফিস জয়েন করেছে আবার। সকাল 9টায় বাড়ি থেকে বের হয়, বিকেল 5টায় বাড়ি ফিরে আসে। এর বেশি ওকে ধরে বেঁধেও কেউ আটকে রাখতে পারে না। প্রহর দিন গুনছে,
প্রতিনিয়ত কবে ওর ভাতিজা ভাতিজি আসবে। উদয়ের থেকেও যেন ওর আগ্রহ বেশি। প্রথমবারের মতো চাচ্চু হতে চলেছে, তর সইছে না বেবি আসার। ওর মনে হচ্ছে বেবি এখনই চলে আসুক। চৌধুরী বাড়িতে ছোট বাচ্চা নেই কত বছর হয়ে গেছে, তার মধ্যে আবার বাড়ির বড় ছেলের প্রথম সন্তান। সকলের আগ্রহ অনেক বেশি। সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে বেবির দুনিয়ায় আসার। প্রহর এখনই বেবির জন্য এটা সেটা কিনে কিনে ঘর ভর্তি করছে। মার্কেটে গেলে বাচ্চাদের যা পছন্দ হয় সেটাই নিয়ে চলে আসে। নাদিয়া বারবার নিষেধ করে এখন এসব কেনার প্রয়োজন নেই, কিন্তু কে শুনে কার কথা। উদয়ও কম কিসে, ওর ধারণা ওর মেয়ে হবে। আল্লাহর কাছে দিনরাত অবিরাম একটা মেয়ে চায়, আর আল্লাহ তাআলা খুশি হয়ে যদি একটা ছেলে একটা মেয়ে দিয়ে দেয় তাহলে তো আরও খুশি। নয়তো দুটোই মেয়ে হয়, তাহলে তো কথাই নেই। মেয়ে বেবি ড্রেস কিনে কিনে ঘর ভরে ফেলেছে। দুই ভাইয়ের পাগলামিতে নাদিয়ার মেজাজ খারাপ হয় মাঝে মধ্যে। বেবির আসতে এখনও আরও 4 মাস দেরি, আর এরা দুই ভাই মিলে বেবির আগামী 1 বছরের প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়ে এসেছে এখনই। বাড়ির বড়দের বলে উদয়ের প্রহরকে নিষেধ করতে, কিন্তু তারাও কেউ কিছু বলেন না। বাবা চাচা মিলে যা করবে করুক, তাতে তারা হস্তক্ষেপ করবে কেন? রাতের খাবার রুমে দিয়ে যায় প্রহর। উদয় নিজেই রাতের খাবার রুমে দিয়ে যেতে বলেছে, তাই দিয়ে যায়। মুখোমুখি হয়ে বসে দুজনেই। হাত ধুয়ে প্লেট হাতে তুলে নেয় উদয়। নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে নাদিয়াকে, সাথে নিজেও খায়। খাওয়ার মাঝে খুব বেশি কথা হয় না দুজনের। দ্রুতই খাওয়া শেষ হয়। প্লেট বাটি গুছিয়ে সেন্টার টেবিলের উপর রেখে দেয়, তারপর নিজের মেডিসিনগুলো খেয়ে নেয়। নাদিয়া খাওয়া শেষে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করে একটু। ততক্ষণে উদয় শোয়ার জন্য বেড ঠিক করে নেয়। নাদিয়াকে এখন কোনো কাজে হাত লাগাতে দেয় না। খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই ওর। না আছে তো উদয়কে বেশি বেশি ভালোবাসতে হয়, বেশি বেশি আদর করতে হয়, ওকে খাইয়ে দিতে হয়। ছুটির দিনে গোসলের সময় নিজের সাথে সাথে উদয়কেও গোসল করিয়ে দিতে হয় এখনও, না হলে সে গোসল করবে না। সব কিছু থেকে নাদিয়ার মুক্তি হলেও এই কাজগুলো থেকে মুক্তি নেই। সব শেষে শোয়ার প্রস্তুতি নেয় উদয়। নাদিয়া তখন ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে নেয়, চুলগুলো ব্রাশ করে বিনুনি করে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে। আগের থেকে অনেকটা মুটিয়ে গেছে, গাল দুটো ফুলে উঠেছে এখন, পেট উঁচু হয়েছে, বেবির মুভমেন্ট অনুভব হয়। ঢিলে ঢালার গোল রং জামার উপর দিয়ে উঁচু পেটটা বেশ ভালোভাবে বোঝা যায়। চেহারার উজ্জ্বলতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে অনেক। নাদিয়া এদিক সেদিক ঘুরে ঘুরে নিজেকে দেখে। উদয় বেডে বসে অধৈর্য হয়ে তাকিয়ে আছে ওর দিকে। আর কত নিজেকে দেখবে, এবার তো বেডে আসা উচিত। নাদিয়া, বেডে আসো। নাদিয়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায়। আসো। কেন? কেন আবার? আদর করবো তাই। যাব না, চাই না আমার আদর। তোমার না লাগলেও আমার লাগবে, তাই দ্রুত আসো। পারবো না। আসবে কি না? না। আসবে না? না। আসবে না? নাদিয়া বলে না কিছু। নিজের উপর কি যে রাগ হয়। আল্লাহ, কবে পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো হব? সুস্থই তো হয়েছ। আরো সুস্থ হতে হবে। আস্তে আস্তে হয়ে যাবে। সে দেরিতে সহ্য হয় না এখন। যদি পুরোপুরি সুস্থ থাকতাম তাহলে কি বেডে বসে বসে বউকে ডাকতাম নাকি? কি করতে তাহলে? বেড থেকে নেমে বড় বড় কদমে বউয়ের কাছে এগিয়ে যেতাম, সোজা পাজা কোলে তুলে নিয়ে বেডে চলে আসতাম। তারপর কি জানো না তুমি? না বললে জানবো কিভাবে? তারপর বেডে শুয়ে দিয়ে আদর করতাম, অনেক আদর। অসভ্য লোক। আগে বলেছে আমার মধ্যে ভদ্রতা সভ্যতা খুঁজতে এসো না, এসব আমার মধ্যে নেই। এখন তাড়াতাড়ি কাছে এসে দেখে কত কাল পোটাকে আদর করি না। নাদিয়া বড় বড় চোখ করে বলে, কতকাল? হিসেব করে রেখেছি নাকি আমি? বলেই বেড থেকে নেমে দাঁড়ায়, লাইট অফ করে ড্রিম লাইট অন করে। তারপর এগিয়ে যায় নাদিয়ার কাছে, হাত ধরে টেনে নিয়ে আসে বেডে। নাদিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড়ো, যাব না। তোমাকে যেতে কে বলেছে? আমি তো নিয়ে যাচ্ছি। একদম উল্টাপাল্টা কিছু করতে আসবে না আজকে। উদয় নাদিয়াকে বেডে উঠায় হাত ধরে টেনে, তারপর নাদিয়ার হাত ছেড়ে দেয়। নাদিয়া নিজের জন্য বরাদ্দকৃত বালিশে শুয়ে পড়ে। উদয় নিজের গায়ে টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে, তারপর নাদিয়াকে চিৎ করে শুয়ে দিয়ে দ্রুত নাদিয়ার দুই দিকে 4 হাত পায়ে ভর করে ওর মুখের উপর ঝুঁকে যায়। 1, 2, 3 এভাবে বেশ কয়েকটা চুমু খায় নাদিয়ার ঠোঁটে।
নাদিয়া উদয়ের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, সরো বলছি উপর থেকে। উল্টাপাল্টা কিছু করবো না তো বউ, জাস্ট একটু আদর করবো। শুধু মুখেই বলো একটু একটু, কিন্তু তোমার তো একটুতে হয় না, সেই রাত থেকে জ্বালিয়ে মারছো। সরো। কি করবো বউ, দোষ তো আমার না, দোষ তোমার। নিজের মাঝে কোন নেশা নিয়ে ঘুরে বেড়ো তুমি? তোমার কাছাকাছি আসলেই মাতাল হয়েছে, নিজের কন্ট্রোলে তো থাকিয়ে না, অটোমেটিক উন্মাদ হয়েছে। নাদিয়া কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই উদয় নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরে নাদিয়ার ওষ্ঠদ্বয়। পুনরায় মিলিত হয় দুজন, ভালোবাসার সাগরে ডুবে যায় আরও একটি রাত সাক্ষী হয় দুজনের ভালোবাসার। 6 মাস হওয়ার পর উদয় আর উম্মেহানি চৌধুরী নাদিয়াকে হসপিটালে নিয়ে আসে চেক আপ করানোর জন্য। জার্মানিতেও 2বার চেক আপ করিয়েছিল। ভিড় দেখে ওয়েট করতে থাকি 3 জন। ওদের সিরিয়াল আসতে দেরি আছে। উম্মেহানি চৌধুরী একটা চেয়ারে বসেন, নাদিয়াকে বসতে বললে নাদিয়া বসে না। এতক্ষণ কারে বসে থেকে এসে এখন আর বসতে ইচ্ছে করছে না, তাই দাঁড়িয়ে আছে এক পাশে। ওর পাশেই দাঁড়িয়ে আছে উদয়। উদয়ের হাতের মুঠোয় নাদিয়ার এক হাত, অন্য হাতে স্টিক রয়েছে। নাদিয়া এদিক সেদিক তাকায়, তখন ওর নজর আটকায় সারিবদ্ধভাবে রাখা চেয়ারে বসে থাকা এক রমণীর দিকে। মেয়েটাকে ওর ভীষণ পরিচিত পরিচিত লাগছে, আগে দেখেছি কোথাও। মস্তিষ্কে প্রেশার দিতেই স্মরণ হয়, আরে এটা তো ওই মেয়েটা, কি যেন নাম? ও হ্যাঁ, জারা। জারার আগাগোড়া পরখ করে দেখে নেয় নাদিয়া, তারপর তাকায় উদয়ের মুখের দিকে। উদয় ফ্লোরের দিকে তাকিয়ে আছে, আশেপাশে কি হচ্ছে সেদিকে নজর নেই। নাদিয়া উদয়ের হাত ধরে ঝাঁকি দেয়, ওইদিকে দেখো। উদয় নিচ থেকে চোখ সরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। কি দেখবো? আমাকে না, ওই চেয়ারের দিকে তাকাও। নাদিয়ার দেখিয়ে দেওয়া চেয়ারের দিকে তাকায় উদয়, সাথে সাথেই চোয়াল শক্ত হয়। রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে নেয়, চেয়ারের দিক থেকে চোখ সরিয়ে নাদিয়ার দিকে তাকায়। ওই ফালতু নোংরা ডাস্টবিন দেখার জন্য কেন ডাকছো আমাকে? ওইদিকে তাকালেও দৃষ্টি নোংরা অপরিষ্কার হয়ে যাবে, বুঝছো? তাকাবো না ওইদিকে। ভালোভাবে তো দেখো। দেখেছি। দেখোনি তুমি? ওর অমন দশা হয়েছে কিভাবে? আমি কিভাবে বলবো? নেশা করে বোধহয় ড্রাইভ করছিল, তা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন চলো এখান থেকে, ওই নোংরা মহিলার ছায়াও যেন আমার বউ বাচ্চার আশেপাশে না পড়ে। অ্যাক্সিডেন্ট হয়নি, অন্য কিছু হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে এমন হয় নাকি? উদয় আবার তাকায় জারার দিকে, চোখ মুখ ফুলে কালশিটে দাগ পড়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন জোরে জোরে চেহারায় পাঞ্চ করেছে কয়েকবার। ঠোঁটেও আঘাতের চিহ্ন রয়েছে। বাম পায়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত প্লাস্টার করা, ডান হাতেও কয়েক জায়গায় ব্যান্ডেজ বাঁধা, কপালেও ব্যান্ডেজ আছে। এক মনে তাকিয়ে আছে সামনের দিকে, কাকে দেখছে কে জানে, হয়তো গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। জারাকে দেখে মনে হচ্ছে কেউ যেন উত্তম মধ্যম দিয়েছে। শর্ট স্লিপ হওয়া বাম হাতের ডান হাতের আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। উদয় আশেপাশে নজর বোলায়, জারার হাজবেন্ড ইমন কোথায়, ওর বাচ্চাই বা কোথায়? জারার ফ্যামিলির কাউকেই তো দেখতে পাচ্ছে না। যারা একাই এসেছে নাকি হসপিটালে? একাই আসুক আর 14 গোষ্ঠী নিয়ে আসুক, তাতে ওর কিছু যায় আসে না। নাদিয়াকে টেনে নিয়ে সরে যায় অন্যদিকে। এই মেয়ের অশুভ নোংরা ছায়া ওর জীবনে আর প্রভাব না ফেলুক। নাদিয়ার চেক আপ করিয়ে বেরিয়ে আসে নাদিয়া উদয়। বেবি আর নাদিয়া একদম সুস্থ আছে, কোনো সমস্যা নেই। ডক্টরের ভাষ্য মতে নাদিয়ার নর্মাল ডেলিভারিতেই বেবি হবে, কোনো রিস্ক নেই। শুধু ঠিকমতো খাওয়া দাওয়া আর নিজের যত্ন নিতে হবে, সেই সাথে দেখে শুনে হাঁটাচলা করতে হবে। বাইরে উম্মেহানি চৌধুরী অপেক্ষা করছিলেন এতক্ষণ ধরে। 3 জন হসপিটাল থেকে বেরোনোর উদ্দেশ্যে আগায়। উম্মেহানি চৌধুরীর চোখ আটকায় চেয়ারে বসে থাকা জারার দিকে। মাথা কপাল সহ ব্যান্ডেজে বাঁধা, পায়ে প্লাস্টার করা, হাতেও ব্যান্ডেজ, চোখে মুখে হাতে আঘাতের চিহ্ন। পাশেই বসে আছে ওর হাজব্যান্ড। দেখে মনে হচ্ছে রেগিয়ে আছে ছেলেটা, কোনো কিছু নিয়ে চাপার আগিসরে কথা বলছে জারার সাথে। যারা নিচের দিকে তাকিয়ে শুনছে, কিছু বলছে না। চোখ বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে একটু পরপর। জারার চোখের পানি দেখে উম্মেহানি চৌধুরীর মনে একটু শান্তি শান্তিই লাগে, আর ওর অবস্থা দেখে তো আরও শান্তি লাগছে। এই মেয়ের জন্য ওনার ছেলেটা কত কষ্ট পেয়েছে, কি বিভীষিকাময় দিনগুলো পার করেছে ছেলেটা। এই লোভী মেয়ের সাথে কি হয়েছে জানার আগ্রহ জাগে উম্মেহানি চৌধুরীর মনে। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ মেরে ল্যাংড়া করেছে? দেখে তো মনে হচ্ছে কেউ মেরেছে, কারণ অ্যাক্সিডেন্ট হলে তো চোখ মুখের এই অবস্থা হবে না। দেখে মনে হচ্ছে সুন্দর চেহারায় কেউ অতি যত্নে নকশা এঁকেছে নিজের হাতে। আহা, চেহারার কি সুরত হয়েছে রে!
সুন্দর চেহারা গেল কই। ওনার মন উসখুস করছে যারার সামনে গিয়ে চ্যাটাং চ্যাটাং করে কিছু বলতে। এই শয়তান মেয়ে ওনার ছেলেকে হসপিটালে অপমান করেছিল, প্রহর বলেছে। কি করেছিল বলেছিল, A to Z সবই বলেছে প্রহর। মাকে হাসতে না দেখে পেছন ফিরে তাকায় উদয়। মায়ের চোখ অনুসরণ করে দেখে মা চেয়ারে বসে থাকা জারার দিকে তাকিয়ে আছে। কপাল ভ্রু কুচকে কিছু সময় মায়ের দিকে তাকিয়ে তারপর মৃদু গলায় ডাকে, মম, আসছো না কেন? ছেলের ডাক শুনে ছেলের দিকে ফিরে তাকান উম্মেহানি চৌধুরী। 2 কদম এগিয়ে যান ছেলের কাছে, মৃদু শব্দে বলেন, তুই দাঁড়া একটু, আমি আসছি। কেন, কোথায় যাবে? কি করবে? বাড়ি চলো, লেট হচ্ছে। জাস্ট কয়েক মিনিট বলেই চেয়ারে বসে থাকা জারার দিকে এগিয়ে যায়। পেছন থেকে বার কয়েক মম বলে ডাকে উদয়। তবে উম্মেহানি চৌধুরী আর পেছন ফিরে তাকান না, সোজা গিয়ে দাঁড়ায় জারার সামনে। তাকিয়ে থাকে উদয়। নাদিয়া ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখে চলেছে উম্মেহানি চৌধুরী কি করতে চাইছেন এখন। আবার না হসপিটালে ঝগড়া বাঁধিয়ে বসে। প্রহর সেদিন নাদিয়ার সামনেই সব কিছু বলেছিল যারা কি করেছে উদয়ের সাথে এবং কি বলেছিল। সেদিন উম্মেহানি চৌধুরী রাগে ফুসফুস করেছিলেন। একে তো দেবরের মেয়ের উপর রেগে বুম হয়েছিল, তার উপর সারার কথা শোনার পর ওনার ইচ্ছে করছিল সারার বাড়িতে গিয়ে 2-4 ঘা লাগিয়ে দিয়ে আসতে। নিজের সম্মুখে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে মুখের দিকে তাকায় যারা। মুখের সামনে উম্মেহানি চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেজা চোখ মুখ ছোট হয়ে যায়। ইমন নিজেও চোখ তুলে উম্মেহানি চৌধুরীর দিকে তাকায়। উম্মেহানি চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতে জারাকে বলে, কেমন আছো যারা? কি হয়েছে তোমার? চোখ মুখের এমন বিহাল দশা কেন? এক্সিডেন্ট করেছিল নাকি? কিছু না বলে চোখ নামিয়ে নেয় যারা। কথা বলবে না নাকি আমার সাথে? চোখ তুলে তাকায় যারা। তোমাদের দুজনকে দেখছি, তোমাদের বেবি কোথায়? নিয়ে আসোনি হসপিটালে? আবার চোখ নামিয়ে নেয় যারা। ইমন জারার মুখের দিকে তাকিয়ে আবার উম্মেহানি চৌধুরীর দিকে তাকায়, তারপর বলে, বেবি আসবে কোথা থেকে? দুনিয়া আসতে দিলে তো থাকবে, পেটে থাকতেই তো মেরে ফেলেছে আমার সন্তানকে। এখন তো ইচ্ছা করে ওর গলা চেপে মেরে ফেলি। কেন বাবা, কি হয়েছে? কি হয়নি বলুন, একে বিয়ে করে জীবনটা শেষ। ওদের বেঁচে গেছে ওকে বিয়ে না করে। এটাকে না গিলতে পারছে আর না ফেলতে পারছি, গলার মধ্যে কাটার মতো আটকে আসছি। ইচ্ছে তো করছে পাছায় লাথি দিয়ে জীবন থেকে সরিয়ে দিই। এত মারার পরও কীভাবে বেঁচে আছে আল্লাহ তাআলা ভালো জানেন। কই মাছের জান সহজে কি বের হতে চাই? শেষের কথাগুলো আস্তে আস্তেই বলে, তবে উম্মেহানি চৌধুরী আর যারা স্পষ্টই শুনতে পায়। নিজেকে অন্যের সামনে অপমান করতে দেখে যারা মুখ খুলে বলে, তুমি আমাকে এভাবে পাবলিকলি অপমান করতে পারো না ইমন। শুধু আমার দোষ দিচ্ছ যে। তুমি নিজে কি, নিজে ধোয়া তুলসী পাতা নাকি? একদম কথা বলবেন নষ্ট মহিলা, তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। তোকে বিয়ে করে নিজের হাতে জীবনটা নষ্ট করেছি আমি। কোনো শয়তান যে আমার ঘাড়ে উঠে বসছিল যে তোর মতো বড় শয়তানকে বিয়ে করলাম। তোকে কম ভালোবেসেছিলাম, কিন্তু তুই কী করছিস আমার সাথে? আমার খেয়ে আমার পরে আমার টাকায় ফুর্তি করেছি, অন্য বেডে গরম করছিস দিনের পর দিন। শেষের কথাগুলো শুনে উম্মেহানি চৌধুরীর মনে হলো ওনার কানে কেউ যেন গরম সীসা ঢেলে দিয়েছে। ইমন উম্মেহানি চৌধুরীর দিকে তাকিয়ে বলে, এই সন্তান মহিলা আমার 2 সন্তানকে খুন করছে, আমার টাকা খেয়ে পরে অন্যকে সঙ্গ দিয়েছে। দিনের পর দিন আমি তার টের পাইনি কিছুই। ওদের সাথে রিলেশন থাকা অবস্থায় 3 বার অ্যাবর্শন করেছিল। এতবার অ্যাবর্শন করার পরেও এই মহিলা কীভাবে বেঁচে আছে, সুস্থ আছে, সেটি আশ্চর্যের বিষয়। কচ্ছপের থেকেও এর আয়ু দীর্ঘ আর শক্ত বোধ হয়। উম্মেহানি চৌধুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে জারার দিকে। যারা নিচের দিকে তাকিয়ে আছে। যা আকাম কুকাম করেছে এত বছর ধরে সব ফাঁস হয়ে গেছে। ওর ফ্যামিলিও ওকে আর বাড়িতে তুলবে না। সারা জীবনের জন্য মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই মেয়ের জন্য কত অপমান হতে হয়েছে ওর বাবা মায়ের। মান সম্মান সব বালির থেকে মিশিয়ে দিয়েছে, ত্যায্য করেছে এই কন্যাকে তারা। ইমন সব জানার পর রাগে ক্ষোভে উড়াধুরা মেরে যারাকে ল্যাংড়া বানিয়ে দিয়েছে। বউয়ের সামনে মেয়ে করতে থাকা ইমন এখন বাঘের মতো গর্জন করে সব সময়। এখানে শুধু যারার একার দোষ না, ইমনেরও দোষ আছে। ইমন নিজেই বউকে নিয়ে বিভিন্ন পাবে, বারে, নাইট ক্লাবে ঘুরে বেরিয়েছে। বিভিন্ন ছেলেদের সাথে মেশার সুযোগ করে দিয়েছে। যারা রূপ সৌন্দর্য দেখে এতই পাগল হয়ে গেছিল যে বউ যা যা বলেছে তাই করেছে চোখ বন্ধ করে। ইমন যে ধোয়া তুলসী পাতা তাও না। ও নিজেও বিয়ের আগে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু বিয়ে করার পর সেরকম কিছু আর করেনি। তবে সুন্দরী মেয়ে দেখলে কুনজর ঠিকই দিত।
উম্মেহানি চৌধুরী একবার যারা তো আরেকবার ইমনের দিকে তাকায়। উদয় কি কোনোভাবে যারার সবকিছু জেনে গিয়েছিল? সেজন্যই কি দ্বিতীয়বার যারার মুখ দেখতে চায়নি? যারা উদয়ের কাছ থেকে চলে যাওয়ার পর সবাই যখন যারাকে বুঝিয়ে সুঝিয়ে আবার উদয়ের জীবনে নিয়ে আসতে চাইছিল, তখন উদয় কি এই কারণেই বলেছিল ওকে চায় না আমার লাইফে, ওর মুখটাও দেখতে চায় না। আজকের পর থেকে ওর নাম উচ্চারণ করবে না আমার সামনে। উদয়ের রাগী স্বরে বলা কথাগুলো শুনে কেউ আর যারাকে ওর জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেনি। সে রাতেই উদয়ের অ্যাটাক হয় আর তার দেশ বয়ে বেড়াতে হলো এতগুলো দিন। বেশি আঘাত পেয়ে কি ছেলেটার ওই অবস্থা হয়েছিল? যারার সাথে সম্পর্কে থাকা অবস্থায় যারার নাম শুনলেই উদয়ের ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা দেখা যেত। যখন যারা যা বলতো তাই করতো। যারার প্রতি ছিল সীমাহীন বিশ্বাস আর ভালোবাসা। কিন্তু সেই বিশ্বাস ভালোবাসা সেদিন হসপিটালের কেবিনে কয়েক সেকেন্ডের মধ্যে ঘৃণায় রূপ নেয়। সবাই ভেবেছিল যারা উদয়কে ছেড়ে চলে যাওয়ায় উদয়ের অ্যাটাক হয়েছিল। কিন্তু অ্যাটাক হয়েছিল তো যারার বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে। যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসলো তার বিশ্বাসঘাতকতা কিছুতেই মেনে নিতে পারছিল না উদয়। তাই তো সেদিন দ্বিতীয়বারের মতো মরণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। ভাগ্য ভালো হওয়ায় বেঁচে গিয়েছিল সেবারেও। যারার বিশ্বাসঘাতকতার কারণেই কি উদয় মেয়ে মানুষ পছন্দ করতো না? যারার কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সকল নারীদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল, বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছিল। যারার সামনে দাঁড়িয়ে থাকতেও উম্মেহানি চৌধুরীর গা ঘিন ঘিন করছে। একটা মেয়ে এতটা নোংরা কিভাবে হতে পারে? এরকম ঘটনা যেন আজকাল কমন বিষয়। আজকালের অনেক মেয়েদের কাছে এসব পুতুল খেলার মতো। যখন যাকে পছন্দ হয় তখন তার সাথেই খেলায় মেতে ওঠে। তাদের হালাল সম্পর্ক, হালাল জিনিস কোনো কিছুই পছন্দ নয়। তাদের হারাম সম্পর্ক বা যাই হোক না কেন সেসবই বেশি পছন্দের। হারামের দিকে তাদের ঝোঁক বেশি। তাই তো হালালকে পেছনে ফেলে হারামের পিছনে ছুটে চলে। তার ছেলেটা আগেই এই মেয়ের হাত থেকে বেঁচে গেছে, এতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা করেন অবশ্য বান্দার ভালোর জন্যই করেন। উম্মেহানি চৌধুরী আর এক মিনিটও দাঁড়ায় না। যা করতে এসেছিল তা না করেই চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ঘুরতেই দেখে উদয় নাদিয়ার হাত ধরে ওনার পাশেই দাঁড়িয়ে আছে। এখানে কখন চলে আসলো ওরা? ভাবনার সাগরে এতটাই ডুবেছিলেন যে বুঝতেই পারেননি ওরা দুজন পাশে এসে দাঁড়িয়েছে। যারা এমন ওদের দুজনের দিকে তাকায়। নাদিয়ার গায়ের গরম দেখেই বোঝা যাচ্ছে ও প্রেগনেন্ট। বোরকা হিজাবের আড়ালে সব ঢাকা পড়লেও উঁচু পেটটা স্পষ্ট। উদয়ও নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এক হাতের মুঠোয় বউয়ের হাত, অন্য হাতে স্টিক। দেখতে আগের চেয়ে কয়েক গুণ বেশি হ্যান্ডসাম লাগছে। বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে যেন। উদয়ের দিকে চোখ আটকে থাকে যারার। ওর তাকানো দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ মানুষটা ওর সামনে দাঁড়িয়ে আছে। অনেকগুলো দিন পর আজ উদয়কে আবারও মনে পড়ে। মম, এই দুর্গন্ধের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছো? শরীর খারাপ করবে কিন্তু। তাড়াতাড়ি চলো এখান থেকে। চল, সত্যি সত্যি শরীর খারাপ লাগছে আমার। অনেকগুলো দিন পর আজ উদয়কে আবারও মনে ধরে। পায়ে পা মিলিয়ে বাহিরের দিকে এগিয়ে যায় তিনজন। উদয়ের হাঁটতে খুব বেশি সমস্যা হচ্ছে না। বউয়ের হাত ধরে কি সুন্দর হেঁটে এগিয়ে যাচ্ছে। যারা আজ বুঝতে পারছে জীবনে কত বড় ভুল করেছে। হীরা রেখে মরিচিকা আর কাচের পেছনে ছুটে বেরিয়েছে এতকাল। এত কিছুর পরেও উদয় আজ হ্যাপি আছে। যারা যখন উদয়ের চোখ মুখের দিকে তাকিয়েছিল তখন স্পষ্ট দেখেছে উদয়ের চোখের মুখে তৃপ্তির হাসি। সে হাসি কিসের জন্য ছিল যারা জানেনি। লাইফে হ্যাপি আছে সেই জন্য, নাকি যারার বর্তমান অবস্থা দেখে উদয় যেন নিজের হাসি ধারা উপহাস করে গেল যারার। একদিন উদয়কে অপমান করেছিল ল্যাংড়া বলে, কিন্তু সময়ের ব্যবধানে আজ সে নিজেই ল্যাংড়া হয়ে গেছে। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে চলতে পারে না। সারা জীবনের জন্য মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ইমনও ওকে আর রাখবে না বোধ হয়। খুব শীঘ্রই হয়তো ডিভোর্স দিয়ে দেবে, নয়তো সারা জীবন কাজের বুয়া বানিয়ে রাখবে। আর সেভাবেই ট্রিট করবে। সময় এবং প্রকৃতি আজ উদয়ের হয়ে যেন এরাই প্রতিশোধ নিয়ে নিয়েছে। কয়েকদিনের মধ্যে ইমন দ্বিতীয় বিয়ে করবে। মেয়েও পছন্দ করা শেষ। তখন ওর জায়গা হবে হয়তো বেডরুম থেকে স্টোররুমে। নিজের ভবিষ্যতের কথা স্মরণ হতেই আবার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কি থেকে কি হয়ে গেল? সাজানো গোছানো জীবনটা মুহূর্তেই এলোমেলো হয়ে গেছে। কথায় কথায় ইমন গায়ে হাত তোলে এখন। মেনে মেনে আত্মরা বানিয়ে ফেলেছে, তাতেও ক্ষান্ত হয় না। মরার উপর খাড়ার ঘা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। ছোট্ট একটা ভুল সব শেষ করে দিল। নিজের মতোই নিজের হাতেই নিজের এই জীবন ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। বাবা মা ভাই বোনের দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত ইমনের কাছেই থাকতে হবে।
সুস্থ হওয়ার পর কিছু একটা ব্যবস্থা করা যাবে। বাড়ি ফেরার পর দুজনেই ফ্রেশ হয়ে নেয়। ক্লান্ত শরীর নিয়ে বেডে গিয়ে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে নাদিয়া। উদয় নিচে গেল হয়তো নাদিয়ার জন্য খাবার নিয়ে আসবে। অন্য কোনোভাবে তো টর্চার করতে পারে না, তাই খাবার খাইয়ে খাইয়ে টর্চার করে বোধ হয়। যেই নাদিয়া আগে খাবার খাওয়ার জন্য চাতক পাখির মতো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতো, সেই নাদিয়া এখন খাবার না খাওয়ার জন্য বায়না ধরে। আগে চাইতো একটু বিশ্রাম নিতে, কিছু সময় বসে জিরিয়ে নিতে, কিন্তু পারতো না। আর এখন কাজ করতে চেয়েও করতে পারে না। কাজের দিকে হাত বাড়ালেই বাড়ির সবাই রে রে করে তেড়ে আসে ওর দিকে। নিজের হাত পায়ের দিকে তাকালে চিনতে পারে না। খসখসে রুক্ষ শুষ্ক ট্যান পড়ে থাকা মলিন হাত পা এখন চকচকে নরম তুলতুলে। হাত পায়ের নখগুলো কি সুন্দর দেখতে লাগে এখন। সযত্নে হাত পায়ের নখ কেটে দেয় উদয়। উদয়ের এইসব পাগলামি নাদিয়ার কাছে স্বর্গ সুখের মতো লাগে। রুক্ষ শুষ্ক ফ্রিজি কার্লি উস্কো খুস্কো চুলগুলো এখন সিল্কি শাইনি। নাদিয়া নিজের চুল দেখে নিজেই প্রেমে পড়ে যায়। নাদিয়া এখন কেশবতী, রূপবতী, মায়াবতী, গুণবতী, সেই সঙ্গে ভাগ্যবতী। নিজের ভাগ্য দেখে নাদিয়া নিজেই অবাক না হয়ে পারে না। আজ পাড়া গায়ের নাদিয়া শহরের বড় বিজনেসম্যানের বড় ছেলের বউ। যেখানে বাবার বাড়িতে ছিল চাকরানি, সেখানে এখন শ্বশুর বাড়িতে রাজরানী। রানীর হালে তার দিন কেটে যায়। যেখানে সারা বছর মিলিয়ে 2000 টাকার ড্রেস পরতে পারতো না, সেখানে এখন ওর একটা ড্রেসের দাম কয়েক হাজার টাকা। একটা ড্রেস 2 মাসের বেশি পরতে পারে না। উদয় 2 মাসও পরতে দিতে চায় না, নাদিয়াই জোর করে পরে। 100 টাকার দামের এক জোড়া কানের দুল পরতে পারেনি কখনো। এখন ওর কাছে লাখ লাখ টাকার স্বর্ণের আর ডায়মন্ডের জুয়েলারি আছে। ওর এক একটা শাড়ির দাম 10,000 থেকে শুরু করে 40-50 হাজার টাকা পর্যন্ত। নাদিয়ার মনে হয় ও লম্বা একটা ঘুম দিয়েছে, আর সেই ঘুমিয়ে স্বপ্নে দেখছে এইসব কিছু। রুমে প্রবেশ ঘটে উদয়ের। 2 হাতে 2টো প্লেট। সোজা এসে প্লেট দুটো বেডের উপর রাখে। নাদিয়া প্লেটের দিকে তাকায়। একটাতে ফ্রুটস, অন্যটাতে হালকা খাবার। এখন বসে বসে এইসব ওকে গেলাবে। পা গুটিয়ে বসো। নাদিয়া পা গুটিয়ে বলে, এত খাবার খেতে পারবো না আমি। উদয় বেডে বসে বলে, খেতে হবে। ডক্টর কি বললো মনে নেই? এমনিতেই পাগল, এই ডক্টররা আরো পাগল বানিয়ে দেবে। একটা মানুষ দিনে কতবার খেতে পারে? আমি তো মানুষ নাকি? খাওয়ার জন্য পেটের জায়গা তো থাকতে হবে, তাই না? মানুষ দুজন, খাবার তো ডবল ডবল খেতেই হবে। ডবল ডবল না, তুমি আর আমার আম্মা যান, দুজনই তো। এখন হা করো, এখন হা করো তাড়াতাড়ি। আমার খেতে পেয়েছে ভীষণ। কখন থেকে না খেয়ে আছে? তোমার আম্মা বলেছে তার খিদে পেয়েছে। অবশ্যই বলেছে। কখন বললো? বলেছে, তুমি শুনতে পাওনি। তোমার আম্মা ঘুমিয়ে গেছে, এখন আর খাবে না। ঘুমায়নি, একটু আগে তো বললো বাবা খেতে পেয়েছে, খাবো। তাই তো তাড়াহুড়ো করে খাবার নিয়ে আসলাম। কথা শেষ করে নাদিয়ার পেটের দিকে তাকায়। প্লেট দুটো সামনে থেকে সরিয়ে পাশে রেখে নিচু হয়ে নাদিয়ার পেটে গাল কান ঠেকায়। মিষ্টি করে ডেকে ওঠে, আম্মুকো ঘুমিয়ে পড়েছ? খাবার খাবে না? ওঠো। আশ্চর্য ভাবে সাথে সাথেই বেবি মুভমেন্ট করে। উদয় চোখ বড় বড় করে ঘাড় ঘুরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায়। নাদিয়াও চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরেই বেবি নড়াচড়া না করে চুপচাপ হয়ে আছে। উদয় ডাক দিতেই নড়াচড়া শুরু করেছে। বাবার ডাক শুনতে পেল নাকি সত্যি সত্যি। উদয় আবার পেটে গাল আর কান ঠেকায়। আম্মা, বাবার কথা শুনতে পাচ্ছ? বেবি মুভমেন্ট করতে থাকে, পেটের এদিক ওদিক ফুলে ফুলে ওঠে। উদয় দ্রুত সোজা হয়ে বসে নাদিয়ার পরনের জামা টেনে উপরের দিকে তোলার চেষ্টা করে বলে, আরে তাড়াতাড়ি একটু উপরে তোলো। কেন? জামা ছাড়ো। বেবি দেখবো, তাড়াতাড়ি তোলো এখন। পাগল হয়ে গেলে নাকি? পেটের ভেতর কিভাবে দেখবে? ছাড়ো। কে শোনে কার কথা? উদয় জামা পেটের উপর তুলে দিয়ে পেট উন্মুক্ত করে। বেবির মুভমেন্টে পেটের জায়গায় জায়গায় ফুলে ফুলে উঠছে। ফোলা জায়গাগুলোতে হাত ছোঁয়ায় উদয়। পেটের উপর থেকেই যেন বেবিকে ছোঁয়া যাচ্ছে। উদয় নাদিয়ার পা দুটো সোজা করে দেয়। নাদিয়া নিজেও পেটের দিকে তাকিয়ে থাকে। এভাবে কখনো দেখা হয়নি আজকের আগে। উদয় পাশ থেকে ফোনটা হাতে নিয়ে ক্যামেরা অন করে নাদিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, ভিডিও করো, ঠিকভাবে ধরবে। নাদিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে আবার পেটের ফুলে ওঠা জায়গাগুলোতে হাত ছোঁয়ায়। পেটের এক জায়গায় নিচু হয়ে যাচ্ছে তো আরেক জায়গায় উঁচু হয়ে যাচ্ছে। এর আগে অনেকবার এভাবে পেটের দিকে দেখছে, কিন্তু বেবি আজকের মতো নড়াচড়া করেনি। উদয় খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আল্লাহ, কি খুশি যে লাগছে!
একবার হাত ছোঁয়ায় তো আবার ঠোঁট ছোঁয়ায়, আবার গাল ছোঁয়ায়। বেবি যেন আজকে বাবা মাকে নিজের অস্তিত্ব বোঝাচ্ছে খুব ভালোভাবে। আমি আছি, ভালো আছি। কিছু সময় পর বেবি নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে যায়। নাদিয়া ফোনের ভিডিও অফ করে ফোন পাশে রেখে দেয়। উদয়ের মুখের দিকে তাকিয়ে দেখে উদয় পেটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর দুই চোখের টলমলে পানি। নাদিয়া উদয়ের গালে হাত রাখে। উদয় চোখ তুলেও মুখের দিকে তাকায়। চোখের পানি থাকলেও ঠোঁটে হাসি বিদ্যমান। কি হয়েছে? বাবার আনন্দ এত বিশেষ সুখকর কেন হয়? মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আর সেরা জিনিসগুলো আমি পেয়ে গেছি। নিজেকে সবচেয়ে বেশি সুখী মনে হচ্ছে। কথা শেষ করে চোখের টলমলে পানি মুছে নেয় হাতের সাহায্যে। দেখো না, আনন্দের চোখে পানি চলে এসছে। আমি তো চাই তুমি সারা জীবন এভাবেই আনন্দে থাকো। তুমি আনন্দে খুশিতে থাকলে আমারও ভীষণ আনন্দ হয়। তোমার এই হাসি খুশি প্রাণ খেলা চেহারা সবসময় দেখতে চাই আমি। দেখবে, শুধু তুমি আর তোমরা আমার সাথে থাকবে, তাহলেই হবে। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায়। নাদিয়ার এখন 8 মাসের ভারী উঁচু পেট। আগের থেকে অনেকটা মুটিয়ে গেছে। গাল দুটো ফুলে উঠেছে, যা নাদিয়াকে আরও সুন্দরী করে তুলেছে। নাদিয়া যখন হাসে সাথে সাথেই গাল দুটো ফুলে ওঠে। তখন নাদিয়ার রূপ সৌন্দর্য বেড়ে যায় বহু গুণে। দেখতে আরও বেশি মায়াবী লাগে। রাত প্রায় 12টার দোরগোড়ায় নাদিয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায়। প্রতিদিনের মতো উদয় ওকে জড়িয়ে ধরে আছে। অফিসের কাজ শেষ করে ঘণ্টাখানিক আগেই ঘুমিয়েছে। উদয়ের হাত পা সরিয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। ওয়াশরুমের চাপ দিয়েছে। বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে মাথা ঢেকে নেয়। তারপর বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। কিছু সময় পর বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে খায়। কেমন খিদে খিদে পাচ্ছে। আজকাল ভীষণ খিদে পায়। খেতে বসলে খেতে ইচ্ছে করে না, কিন্তু 2-3 ঘন্টা হওয়ার আগে আবার খিদে পেয়ে যায়। কি একটা জ্বালা। নাদিয়া ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। এগিয়ে যায় সিঁড়ির দিকে। 2টো সিঁড়ি পার হতেই রুষার গলার স্বর শুনে দাঁড়িয়ে যায় নাদিয়া। রুষা ওর দিকে এগিয়ে আসছে। দ্রুত এসে নাদিয়ার কাছে দাঁড়ায়। কোথায় যাচ্ছ ভাবি? নিচে। কিছু লাগবে? হ্যাঁ। কি লাগবে বলো, আমি নিয়ে আসছি। কষ্ট করে তোমাকে নিচে যেতে হবে না। এই একটু খিদে পেয়েছিল আর কি, কিন্তু এত রাতে তুমি এখানে কেন? কফি নিতে এসেছিলাম। কদিন পর পরীক্ষা না, তাই রাত জেগে পড়তে হয়। কি খাবে বলো, আমি নিয়ে আসছি। আমি যাচ্ছি নিচে, সমস্যা নেই। বলেই নিচের দিকে এগিয়ে যায়। ওর সাথে সাথে রুষাও নিজেও যায়। দুজনেই একসাথে প্রবেশ করে কিচেনে। নাদিয়াকে দাঁড় করিয়ে রেখে রুষা নিজেই ফ্রিজ খুলে ভেতরে দেখে নেয়। রান্না করা কোনো খাবার অবশিষ্ট নেই। কি খাবে ভাবি? কিছুই তো নেই। ফ্রুটস খাবে? নাদিয়া মুখ বিকৃতি করে। এই ফলমূল আর খেতে ইচ্ছে করে না। থাক, খাবো না। খিদে পেয়েছে, খাবে না কেন? একটু ভেবে বলে। নুডলস বা পাস্তা খাবে? এগুলো খাওয়া যায়। কোনটা খাবে? নুডলস। কথা শেষ করে নাদিয়া এগিয়ে যায় কিচেন ক্যাবিনেটের কাছে। ভেতর থেকে 2 প্যাকেট নুডলস বের করে। 2 প্যাকেট রান্না করলে দুজনের হয়ে যাবে। রুষা রাত জেগে আছে। ওরও নিশ্চয়ই খিদে পেয়েছে। রুষা সসপ্যানে পানি নিয়ে গ্যাসে বসিয়ে দেয়। নাদিয়ার হাত থেকে জোর করে নুডলস নিয়ে নেয়। নাদিয়াকে রান্না করতে দেবে না, ও নিজেই রান্না করে খাওয়াবে। নাদিয়া শতবার না করলেও শোনে না রুষা। নুডলসের প্যাকেট রেখে নাদিয়াকে একটা টুল এনে দেয় বসার জন্য। তারপর ফ্রিজ থেকে আপেল, পেয়ারা আর ডালিম বের করে কেটে নাদিয়ার হাতে প্লেট ধরিয়ে দিয়ে খেতে বলে। নাদিয়া ওকেও খাওয়ার জন্য জোর করলে কয়েকটা তুলে মুখে পুরে নিয়ে পেঁয়াজ মরিচ কুচি করার জন্য এগিয়ে যায়। 10 মিনিটের মধ্যেই নুডলস রান্না শেষ করে রুষা। দুজনের জন্য 2 প্লেট বেড়ে নেয়। রুষারও খিদে পেয়ে গিয়েছে রাত জেগে পড়তে পড়তে। রুষা এখন আর আগের রুষা নেই, পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। নাদিয়াকে এখন অনেক ভালোবাসে। বাড়িতে থাকলে নাদিয়ার সাথেই বেশি সময় পার করে। বাড়ির অন্য সকলের মতো নিজেও নাদিয়ার খেয়াল রাখে। ফুপ্পি হবে সে আনন্দ আরও বেশি বেশি যত্ন করে। নিজের কাজ এখন নিজেই করে। কথায় কথায় চিল্লি ডাকাডাকি করে না। ইউটিউব থেকে দেখে দেখে রান্না শিখেছে, বাদবাকি সব মেয়েদের কাছ থেকে। এখন কারো সাথেই আর খারাপ আচরণ করে না। প্লেট 2টো হাতে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। পেছন পেছন নাদিয়াও যায়। দুজনে একসাথে বসে খাওয়ার জন্য। নাদিয়াকে বেডে না পেয়ে ঘুম ভেঙে যায় উদয়ের। ভাবে নাদিয়া ওয়াশরুমে গিয়েছে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও আসে না নাদিয়া। শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়। এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। হাত বাড়িয়ে ডোর ঠেলা দিতেই খুলে যায়। ভেতরে কেউ নেই, অন্ধকার হয়ে আছে।
রুমে প্রবেশের ডোরের দিকে তাকিয়ে দেখে ডোর খোলা। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে, এগিয়ে যায় সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই চোখ যায় সোফায় বসে থাকা বউ আর বোনের দিকে। আচার খাচ্ছে আর হিহি করে হাসছে দুজন। দূরে দাঁড়িয়েই তাকিয়ে রইল দুজনের দিকে।